অনুষ্ঠানের এই পর্যায়ে শফিকুল ইসলামের পঠিত কবিতা নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট নজরুল গবেষক ও লেখক আনোয়ারুল হক। সৃজনের আজকের এই অনুষ্ঠানের আপনারা যারা এসেছেন সবাইকে স্বাগতম। আমি আমার একটু আগে যিনি কবিতা পাঠ করে গেলেন কবি শফিকুল ইসলাম, তার কবিতার বিষয়ে আমি কিছু আলোচনা করব। আমি আমার অনুভূতি, তার কবিতা আমি 7টি কবিতা আমি হাতে পেয়েছি। তো কবিতাগুলি পাওয়ার পরে আমার যা মনে হয়েছে তার সম্পর্কে সেই কথাগুলো আমি লিখে এনেছি, আমি আপনাদের সামনে পাঠ করছি। আজকের এই কবি ও কবিতা পাঠের অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম। কবি শফিকুল ইসলাম কবিতার ভুবনে আমার চোখে। আমি তার কবিতা খুব বেশি পাঠ করিনি, এই প্রথম তার কবিতা আমি পাঠ করলাম, এবং আমার কাছে যা মনে হয়েছে যে তিনি কবিতার চেয়ে গদ্যে এবং তার যতগুলো গদ্য কিংবা তার যে গ্রন্থ আমি পাঠ করেছি সেখানে তাকে আমার কাছে সরস আলোচক মনে হয়েছে। আর কবিতার ক্ষেত্রে আমার অনুভূতি হচ্ছে তার কবিতা কেবলমাত্র ভালোবাসার মোড়কে বোলানো সুরভি নয়, এজন্য আসলে আমাদের আজকালকার সময়ের প্রতিচ্ছবি তার কবিতার মধ্যে ফুটে উঠেছে, এবং সেই কবিতা হয়েছে আজকের সময়ের একটি স্পষ্ট মুখপাত্র। এজন্য প্রতিদিনের আয়না, নিজের চেহারাটা আমরা খোলামেলাই দেখতে পাই তার কবিতার মধ্যে। এবং কোনো কোনো কবিতা আমাকে স্পর্শ করেছে, নাড়া দিয়ে গেছে, যেমন অন্যদের কবিতা পাঠ করলে যা হয়, এক্ষেত্রেও তার কবিতায় কিছু কিছু বিষয় আমাকে খুব বেশি স্পর্শ করেছে। আমরা এখানে যারা বাস করি বা আমরা এখানে যারা আছি, আমরা কেউই সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত নই, কিন্তু আমরা রাজার নীতির মধ্যেই বাস করি। রাজার নীতি আমাদেরকে আন্দোলিত করে, কখনো উৎকণ্ঠিত করে, কখনো বিভক্ত করে, কখনো নিরাশায় মন ভরিয়ে দেয়, আবার কখনো কখনো আমাদেরকে আশাবাদীও করে। তবে আমাদের ভাগ্য, বিশেষ করে আমরা যারা গত 50 বছর ধরে এই বাংলাদেশকে দেখে এসেছি, সম্ভবত সুপ্রসন্ন নয়। আমাদের রাষ্ট্রনীতি, সমাজনীতি, পারিপার্শ্বিকতা কখনো কখনো আমাদেরকে বিহ্বল করে দেয়, এমন যে আমরা নিজেরাই বুঝতে পারি যে আমাদের চারিদিকের সময় যেন বিষে আক্রান্ত বিষময় গন্ধম ফল। আজকের এই আসরের কবি শফিকুল ইসলামের কবিতা থেকে আমি উদাহরণ দিতে পারি, যেমন তার বিদ্রোহীর বিষ কবিতাটি। এই কবিতাটির কয়েকটি পংক্তি আমি পাঠ করছি, শুনুন। আমি জেনে শুনে বিষ খাই, হ্যামলক বিষ, গণতন্ত্র নামে বহুবলি বিষ, আলোর নামে অন্ধকারের বিষ, দেশপ্রেমের নামে দেশদ্রোহের বিষ, ধর্মের নামে অধর্ম বিষ, জনস্বার্থের নামে স্বার্থের বিষ, বিনয়ের নামে দম্ভের বিষ, মানবাধিকারের নামে ঠকানোর বিষ, শান্তির নামে অশান্তির বিষ। বিষ খেতে খেতে আকণ্ঠ আমি মরতেই বসি। পুরো কবিতাটি প্রায় এরকম। কবির বয়ানে কোনো মিথ্যে নেই এবং কোনো অতিরঞ্জিতও নেই। এ আমাদের প্রতিদিনের মানচিত্র। আজ আমরা ভেতরে বাইরে এই পরিবেশের মধ্যে যেন মরতেই বসেছি, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের এই সমাজে কি কোনো কথা নির্ভয়ে বলা যায়? আমরা জানি না। তবে যে কথা যায় না বলা, সেই কথা কেবল একজন কবিই বলতে পারেন, কেননা তিনি সত্যদ্রষ্টা এবং তিনি স্পষ্ট বাক। এখানে যে 7টি কবিতা আমি পেয়েছি, এই 7টি কবিতা যে আমার হাতে এসেছে তার থেকে এই কবিতাগুলো একটি প্রকাশিত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে প্রকাশিত গ্রন্থটি তিনি একটু আগে আপনাদের সামনে পাঠ করে গেলেন। এবং তার আগে তিনি যে কবিতা লিখেন আমার জানা ছিল না। আমি খুব আনন্দিত এবং এই কবিকে কবিতার ভুবনে আমি এখানে দাঁড়িয়ে আন্তরিক সম্ভাষণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তার কবিতার জন্যে। এ পর্যন্ত আমি লক্ষ্য করেছি তার কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে
2022 সালে আগমনী প্রকাশনী থেকে এই যে কবিতা গ্রন্থটি তিনি পাঠ করে গেলেন সেটি। এছাড়া তার আরও দুটি কাব্যগ্রন্থ আছে। চিন্তানুরণ প্রকাশ করেছে মাত্রা প্রকাশ 2023 সালে। দান্ধিক সময়ের কম্পিত স্বর 2024 সালে প্রকাশ করেছে মাত্রা প্রকাশ। গল্পগ্রন্থ আছে তার একটি, লুকোচুরির জীবন 2023 সৃজন প্রকাশনী প্রকাশ করেছে। আর প্রবন্ধ গ্রন্থ যেটি আমি পাঠ করেছি, খুব ভালো করেই পাঠ করেছি, বিতর্কিত বিষয়ে বাতচিত, এতে তাকে আমার মনে হয়েছে সরস গদ্য লেখক। তবে কবিতায়ও যে তার প্রাণ আছে এবং তিনি যে প্রাণময় তার প্রমাণ তিনি আমাদেরকে দিয়েছেন। সব মিলিয়ে এই কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা হাতে গোনা। কিন্তু তার মানে এই নয় যে তিনি অত্যন্ত, আমার যা মনে হয়েছে যে আমার বিচারে এই কয়েকটি গ্রন্থ দিয়ে তাকে সম্পূর্ণ বিচার করা যাবে না। তার ভবিষ্যৎ আরও সামনে পড়ে আছে আমি মনে করি। এবং এই সময়ের মধ্যে তিনি এই রাষ্ট্রের, এই সমাজের, লোকালয়ের, সময়ের বাইরের কেউ নন। তিনি আরও পোক্ত হবেন, পরিপূর্ণ হবেন। এবং তিনি আত্মভোলাও নন, বরং সম্পূর্ণ আত্মসচেতন একজন কবি এবং সমাজ সংবেদী। তার কণ্ঠ সবসময় আমাদের গণকণ্ঠ হয়ে এই কবিতার মধ্য দিয়ে কথা বলে উঠেছে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের বালকবেলায় আমরা ভূতের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। শুনেছি ভূতের মুখ নাকি পেছন দিকে থাকে, যেন আমাদের এই সময়ের মুখগুলো ভূতের মুখের মতোই খুব বেশি দ্বিধায় পড়ে যায়। সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর আমরা যেন সেই অতীতের বর্গীর মতো যে ছড়া তিনি এখানে তুলে এনেছেন। তার একটি কবিতা পড়ছি, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, যেটা আমরা শুনে এসেছি। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কেসে। আমরা জানি এইরকম ক্রান্তিকাল বাংলাদেশে একসময় আমাদের নিম্নবর্গের কৃষকদের জীবনের উপর দিয়ে বয়ে গেছে। এবং সেই মৎস্যায়নের সময় কি এখনও আছে? বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, সেই সময় অবস্থা দৃষ্টি মনে হয় এই বিংশ শতাব্দীর যুগে আবারও যেন সেই সময় আমাদের জীবনে ফিরে আসে বারবার। তাদের কবলে পড়ে গেছে আমাদের আজকের এই পুরো জনপদ। রাজা যায়, রাজা আসে, কিন্তু তারা নতুন নতুন বেশে, নতুন মন্ত্রে, তন্ত্রে রাফিং খাইয়ে, পাঠ শুনিয়ে আমাদের ঘুম পাড়িয়ে রেখে তাদের উদ্দেশ্য সাধন করেই যাচ্ছে। এরা কারা? আমাদের সবার জানা। শফিকুল ইসলামের বর্গীর কবলে নামক কবিতায় গণতন্ত্র, ধর্মতন্ত্র, মানবাধিকার ইত্যাদি জাতীয় প্রহসন আমাদের পায়ের শেকল, এবং এদের অন্যতম ধারক বাহক, প্রচারক আমাদের প্রচার যন্ত্রগুলো, দুর্নীতিবাজ মুষ্টিম রাজনীতিকেরা এবং তাদের দলদাস স্থাপকেরা। তারা আমাদের নানা ভনিতায় ঘুম পাড়ায়। কবিতায় শফিকুল হক বলছেন, বর্গীরা আবার ঘুম পাড়ায়, ভাড়া করে চলচ্চিত্র দিয়ে ঘুম পাড়ায়, মাজা ভাঙা বুদ্ধিজীবী দিয়ে ঘুম পাড়ায়, জি হুজুর সংবাদপত্র দিয়ে, আগডুম বাগডুম টেক্সটবুক দিয়ে, করিকেনা কবি দিয়ে, লুভাদুর আলেম দিয়ে, ভাড়া করা উকিল আমলা কাজী দিয়েও ঘুম পাড়ায়। সব থাকে ঘুমে, বর্গী অট্টহাসে ছোটে। আসার কথা, এই কবির কবিতায় বা এই কবি ঘুমিয়ে নেই, যে কারণে তিনি ঘুমের পাড়ায় দরজায় সবসময় কড়া নড়ে যাচ্ছেন। সবসময়, সকল সময়ে। বর্গীর কবলে কবিতাটি পড়ে তার আরেকটি উদাহরণ আমি এখানে নিয়ে আসছি, ফাঁদের উছিলা কবিতাটি। আমরা জানি যে দুর্জনের ছলের অভাব হয় না। ঈশপের সিংহ ও মেষশাবকের গল্প আমাদের বহু আগে থেকেই যে কথা স্মরণ করিয়ে দিয়ে গেছে। বর্তমানের এই কবি শফিকুল ইসলাম পৃথিবীর মোড়লদের কথা তুলে আনেন সরল বয়ানে। দেখিয়েছেন স্বার্থের প্রশ্নে শক্তিমান রাষ্ট্র কোনো নিয়ম নীতি বিজ্ঞান ধর্মগ্রন্থ সংবিধান মানবাধিকার কিছুই মানে না। তার চেয়ে বনের পশু প্রাণীরা যেন অনেক উন্নত এবং অনেক উত্তম। সত্যিকার অর্থে আজকের পৃথিবীতে এই মানুষের লজ্জিত হওয়া উচিত।
এই কবিতায় কবি সরল পরিহাসে যে বয়ান দিয়ে গেছেন, সেই বয়ানে আমাদের লজ্জা হওয়া উচিত। বলেছেন, শকুনের দুনিয়ার শান্তি চুক্তি নেই, সংঘও নেই, পরামর্শক দল নেই, তদন্ত দল নেই, স্থায়ী কমিটিও নেই। তাই এসবে ভর করে শকুনেরা হাজার হাজার বন দখল করে না। তার মানে হচ্ছে মানুষ, আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি, প্রাণী নই, মানব জীবন আমাদের, আমরা যেন তাদের চেয়েও খারাপ। শফিকুল ইসলামের আরও যে কবিতাগুলো আমি পড়েছি, 7টি কবিতার মধ্যে পাগলের প্রেম, বোঝা না বোঝা, হৃদয়ে খোদাই করা প্রেম এবং জানালা অন্যতম। এই কবিতাগুলোর মধ্য দিয়ে আমি মনে করি আপনারা যদি পাঠ করেন তবে আপনাদেরও মনের জানালা অবশ্যই খুলে যাবে। কেননা এই কবির কাব্যভাষা অত্যন্ত সহজ সরল, যা বলেন তিনি স্পষ্ট করেই বলেন এবং সরস বলেই আমার কাছে প্রতীয়মান হয়েছে। তথ্য নেই কবিতায়, কখনো কখনো তার গল্পের আভাসও আছে। এই কবির কবিতায় আমার মন ভরেছে বা আটকে গেছে, সম্পূর্ণভাবে বলা না গেলেও আমি জেনেছি তিনি আমার শৈশবকে কখনো কখনো ফিরিয়ে এনেছেন, অথবা কৈশোরে দেখা একটি পাখির কথা আমার মনের মধ্যে তার কবিতা পাঠ করতে গিয়ে উকি দিয়েছে। এই পাখিটি কি কবিতা? তা না হলে আজও তার মনের জানালাটা খোলা আছে কেন? সেই পাখিটি আজ আর জানালার বাইরে না থেকে তার মনের ঘরের দরজা, মনের ঘরে জায়গা করে নিয়েছে। জানালা কবিতায় কবি বলছেন, মনে হয় আমি নিশি রাতে অন্ধকার কবরস্থানে একা বসে আছি। সূর্য নয়, চাঁদ নয়, পৃথিবী নয়, আমিও নয়, আমার সমস্ত জুড়ে কেবল পাখিটি বসে আছে। আর এই পাখিটি কিংবা মানুষটি সবসময় জেগে আছে বলে তিনি আমাদেরকে জানান দিয়ে গেছেন, অথবা অপেক্ষায় থাকে। বলছেন যে কথাটি বোঝা না বোঝা কবিতার মধ্যে দিয়ে, কিছুই বই না মানে এই না যে কিছুই বুঝি না, চুপ করে আছে মানে এই না যে বলবার কথা নেই। আসলে আমি ম্যাচের শলা, মোক্ষম সময়ে বারুদ না পেলে জ্বলি না। সুখের বিষয় এই কবি জ্বলে ওঠার তাগিদ দিয়ে যাচ্ছেন, আমাদের জেগে ওঠার কথা বলে যাচ্ছেন। সুখের বিষয় তিনি নিজেও জেগে আছেন। তার মতো আসুন আমরা আমাদের মনের জানালাগুলো খুলে দিই, যেমন ওই পাখিটি আসুক সে আমাদের সকলের মনের জানালায়। 24শে জুলাই সহ এদেশের উত্থান, স্বাধীনতার ইতিহাস, মাতৃভাষার ইতিহাস, দেশের যে কোনো সংকটে তারুণ্যের রাজপথের মিছিলের ইতিহাস কখনো মিথ্যে নয়, যার কারণে বর্গীরা কেবল খেলে যেতে পারে না, মার খেয়ে তাদের পালাতেও হয়। হৃদয়ে খোদাই করা প্রেম কখনো মুছে যাবার নয়। আমি এই কবিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হৃদয় সংবেদী কয়েকটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। তার সমৃদ্ধি কামনা করছি, কেননা কবিতাই পারে আমাদের একটি প্রভাতী পাখির স্বর বা সুরে আমাদের জাগিয়ে দিতে। যে কাজ কবির, দায়বদ্ধতার। এর থেকে আর যেই হোক, কবির কখনো মুক্তি নেই। কবিতায় তিনি আমাদেরকে সবসময় জাগিয়ে যাবেন। শুভ বিকেল বা শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে ধন্যবাদ। কবির সমৃদ্ধি কামনা করছি, তাকেও ধন্যবাদ।